কেউ যদি ফাটা বাঁশে আটকে যায়, মানে ওই যে কারো বিসিটিসি যদি ফাটা বাঁশে আটকে যায়, তাহলে তার অবস্থা কেমন হয় সেটা কি আপনারা জানেন? আসুন একটু দেখি, তারপরে কথা বলি। আমাদের প্রিয় প্রধান সেনাপতি, তার অবস্থা এরকম হয়েছে। তিনি এখন ফাটা বাঁশে আটকে গেছে। তিনি না পারছেন এদিকে হতে, না পারছেন এদিকে হতে, না পারছেন সামনে যেতে, না পারছেন পিছনে আসতে। এর কারণ কি? কেন এমন হলো? এমন হলো, তিনি গত দুদিন আগে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রধান, যিনি প্রধান উপদেষ্টা সম্পর্কে এমন একটা বক্তব্য দিয়েছেন যেটা তার দায়িত্ব, তার কর্তব্য এবং তার অধিকারের ভিতরে পড়ে না, কোনো মতো অবস্থায় পড়ে না। যেহেতু আর্মি পরিচালিত হয় আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী, সেইখানেই সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব, কর্তব্য পরিষ্কার করে বলে দেয়া আছে। তিনি কি বলতে পারেন আর কি বলতে পারেন না, তিনি কোথায় যেতে পারেন, কোথায় যেতে পারেন না, তিনি কার সামনে কেমন করে কথা বলবেন, তিনি রাষ্ট্রের কততম ব্যক্তি, তিনি রাষ্ট্রের 12তম ব্যক্তি। সেই রাষ্ট্রের 12তম ব্যক্তি হয়ে যদি রাষ্ট্রের প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বিদ্রোহের সুরে কথা বলে, কু করার হুমকি দেয়, তাহলে সেটি তো বেমানান, বড় বেমানান। এই চুক্তিভিত্তিক পদে থেকে চুক্তিকর্তার সাথে, নিয়োগদাতার সাথে বিদ্রোহ করা, এটি তো শাস্তিযোগ্য অপরাধ। সেনাবাহিনীর কাজ হচ্ছে রাষ্ট্রের প্রধান নির্বাহী তাকে যখন যে কাজে যেখানে খাটাবেন, যেটি করতে বলবেন তিনি সেটি করবেন। আর তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন, প্রয়োজনে জীবন বিলিয়ে দিবেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিবেন, বাংলাদেশের মানচিত্রকে নিরাপত্তা দিবেন, এটি তার দায়িত্ব। কিন্তু তিনি যখন এই দায়িত্ব ভুলে গিয়ে, এই দায়িত্বকে অতিক্রম করে আরো কিছু দায়িত্ব কাঁধে তুলে নিতে যায়, তখনই সেখানে বিপত্তিটা ঘটে। যেমন পাকিস্তানের সেনাবাহিনী, তারা পাকিস্তান সিভিল গভর্নমেন্টের চেয়ে বেশি শক্তিশালী। সবসময় তারা পাকিস্তানের নির্বাহী বিভাগের উপরে খবরদারি করার, টেক্কা দেওয়ার, মাতুব্বারি করার চেষ্টা করে, যার কারণে সেখানে মাঝে মাঝেই কু হয়, অভ্যুত্থান ঘটে, সামরিক অভ্যুত্থান ঘটে। এটি তাদের নিত্য সঙ্গী। 47 সালে দেশ বিভাগের পরে সেখানে আজও রাজনৈতিক স্থিতিশীলতা আসে নাই। আমরা উদ্বিগ্ন সেনাপ্রধানের বক্তব্য নিয়ে। তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহীর বক্তব্যের সাথে, কাজের সাথে বিদ্রোহ করে তিনি পরিষ্কার ঘোষণা করেছেন যে 2026 সালের 1 জানুয়ারি তিনি দেশে নির্বাচন দেখতে চান। বন্দর এবং করিডোর কাউকে দিতে দেয়া হবে না, এটি তিনি বলতে পারেন না। পরিষ্কার কথা, এটি তিনি তার সংবিধান ভায়োলেশন করেছেন, তিনি তার শপথ ভঙ্গ করেছেন, এটি তিনি করতে পারেন না, কোনো মতো অবস্থায় করতে পারেন না। এটি বিদ্রোহের সামিল, এটি কুয়ের সামিল। আমাদের প্রিয় সেনাপ্রধান স্যার, আপনি হঠাৎ করে বন্দর এবং করিডোর সম্পর্কে এতটা উতালা হয়ে গেলেন, এতটা মানবিক হয়ে গেলেন, এতটা দেশপ্রেমিক হয়ে গেলেন। তাহলে বাংলাদেশে ট্রানজিটের নামে, ট্রান্সশিপমেন্টের নামে, করিডোরের নামে 17 বছর ধরে ভারত যে এদেশকে চুষে খেয়েছে, এবং শেখ হাসিনা মূলত এই বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়ে দিয়েছিল, তখন তো আপনি ছিলেন, তখন আপনার এই দেশপ্রেম কোথায় ছিল? চট্টগ্রাম বন্দরে কোন একটা বাংলাদেশি জাহাজ খালাস হচ্ছে, ঠিক ওই মতো অবস্থায় যদি ভারতীয় কোনো জাহাজ এসে নোঙর করেছে, তাহলে এটিকে ফেলে রেখে আগে ভারতেরটাকে খালাস করা হয়েছে। তখন কোথায় ছিল আপনার এই দেশপ্রেম? আপনার নাকের ডোগায় আয়নাঘর, আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনি প্রতিদিন সেই পথ দিয়ে গাড়ি চালিয়ে যেতেন, আপনার দলের, আপনার বাহিনীর সদস্যদেরকে সেখানে ধরে বছরের পর বছর বন্দী করে রাখা হয়েছে। আপনি সেই আয়নাঘরের চিহ্ন পর্যন্ত মুছে দিয়েছেন, আপনি সেটি আজ পর্যন্ত ভিজিট করতে যান নাই। কোথায় ছিল আপনার মানবিকতা? শাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসা ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কোথায় ছিল আপনার মানবিকতা? কোথায় ছিল আপনার দেশপ্রেম? পিলখানায়
57 জন দেশপ্রেমিক ইমানদার সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করা হয়েছে। আপনি তার বিচার করতে চান না, তার বিচার হতে দিতে চান না। কোথায় ছিল তখন আপনার দেশপ্রেম? কোথায় ছিল তখন আপনার মানবিকতা? 2024 সালে শেখ হাসিনা নির্বিচারে গুলি করে প্রায় 2000 ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, আবাল বৃদ্ধ বনিতাদেরকে হত্যা করেছে। কোথায় ছিল আপনার মানবিকতা? বরং আপনি তো 3-4 তারিখে আপনার নির্দেশে আপনার বাহিনী 5 তারিখেও এমনকি গুলি চালিয়েছে। কোথায় ছিল আপনার মানবিকতা? বিগত 14, 18 এবং 24 সালে 3টি নির্বাচন ভুয়া নির্বাচন করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে। আপনার মুখে একটি কথাও শুনি নাই আমরা। কোথায় ছিলেন তখন আপনি? সীমান্তে ভারত প্রতিনিয়ত পাখির মতো গুলি করে মানুষ বাঙালিদেরকে হত্যা করেছে। আপনার একটা কথাও বলতে শুনি নাই। আজ হঠাৎ করে আপনি বন্দর করিডোর, যে বিষয় নিয়ে আলোচনাই হয় নাই, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন যে করিডোর নিয়ে কারোর সাথে আলোচনা হয়ও নাই, হবেও না, সেইটি নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি মানুষকে উস্কে দেবার চেষ্টা করেছেন, জনগণকে উস্কে দেবার চেষ্টা করেছেন। কেন? হোয়াই? আমরা আপনার ব্যথাটা কোথায় আমরা বুঝি। 5 তারিখে শেখ হাসিনাকে আপনি সেফ এক্সিট দিয়ে রক্তপাত ঠেকিয়েছেন। এই কাজ আপনি করতে গিয়ে যে প্রশংসার দাবিদার হয়েছিলেন, যে এটি যদি আপনি ধরে রাখতেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাকে মাথায় করে রাখতো, কিন্তু আপনি সেটি হারিয়ে ফেলেছেন। আপনার ভিতরে তো আসলে অন্য কিছু ছিল। আপনার ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনার সাথে আলাপ করা হয় নাই। আপনি মনক্ষুণ্ণ হয়েছেন, আপনি গোসা করেছেন। আপনার হৃদয়ের ব্যথা আমরা বুঝি। আপনার ব্যথা কোথায় আমরা সেটি বুঝি। আমরা এটি ভেবে নিতে পারি, ভারত যখন স্বাধীন হায়দ্রাবাদকে দখল করতে যায় তখন যেমন বিশ্বাসঘাতকতা করেছিল সাইদ ইদ্রুস, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে যেমন বাংলার সূর্য ব্রিটিশদের হাতে চিরতরে অস্ত গিয়েছে, সেই সূর্য আজও ওঠে নাই। মহীশূরের সুলতান টিপুর প্রধান সেনাপতি মীর সাদিকের বিশ্বাসঘাতকতার কারণে টিপুকে যখন সাধারণ জনগণের ভিতরে লাশ হয়ে পড়ে থাকতে দেখেও কেউ তার দিকে তাকায় নাই। আপনি কি সেরকম একজন সেনাপতি হতে চান আমাদের দেশের? আপনি তো আমাদের সেনাপতি। এই বাংলাদেশের মানুষের, জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় আপনার গায়ের উর্দিটা, আপনার পায়ের জুতাটা, আপনার মাথার ক্যাপটা, আপনার চোখের চশমাটা, আপনি যে গাড়িতে চড়ে বেড়ান সেই গাড়ির ভিতরে যে 5 টাকা 10 টাকার হাওয়া ঢুকানো হয়, সেই 5 টাকা 10 টাকার হাওয়াও এদেশের মানুষের ট্যাক্সের টাকায়। এই আমার মতো মানুষের, যারা মাঠে খেটে শরীরের ঘাম ঝরিয়ে পয়সা ইনকাম করে সেই টাকায় ট্যাক্স দিই, সেই টাকায়। আপনার কোমরে যে রিভলভারটি থাকে সেটিও এই আমার মতো মানুষের ট্যাক্সের টাকায়। আপনার অস্ত্র, আপনার জিপ, আপনার হাজার হাজার একর সম্পত্তির ভিতরে যে বিশাল এস্টাবলিশমেন্ট নিয়ে আপনি বসে আছেন, সবকিছু আমার মতো মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকায়। আপনার অস্ত্র, আপনার গোলা বারুদ, আপনার ট্যাঙ্ক, আপনার কামানের নল, এভরিথিং এদেশের মানুষের ট্যাক্সের টাকায়। সেই জিনিস নিয়ে আপনি এই দেশের মানুষের বিপক্ষে চলে যাবেন?